যুক্তরাষ্ট্রের আয়রন ডোম প্রকল্পের নেতৃত্বে নিয়োগ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিগেডিয়ার জেনারেল শরীফুল এম খান। ইরানের বিরুদ্ধে বেপরোয়া যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি ব্যর্থ হবে, ক্ষতি হবে ইউরোপীয়দের, বলছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। শিগগিরই মীমাংসা হবে রাশিয়া ইউক্রেন সংঘাত, পুতিনের সঙ্গে ফোন আলাপ করে জানালেন ট্রাম্প। অবসান ঘটাবেন ইসরায়েল হামাস সংঘাতের। পশ্চিম তীর মানচিত্র যোগ করলে সুযোগ হারাবে ইসরায়েল, হুঁশিয়ারি সৌদি যুবরাজের। ফিলিস্তিনিকে স্বীকৃতি দিলে জবাব দিবে ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিগেডিয়ার জেনারেল শরীফুল এম খানকে যুক্তরাষ্ট্রের আয়রন ডোম প্রকল্পের নেতৃত্বে নিয়োগ দিয়েছেন পেন্টাগন। সম্প্রতি ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পাওয়ার পর তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। মার্কিন বিমান বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গেল জুনে পদোন্নতির জন্য ৭০ জন সামরিক কর্মকর্তাকে মনোনীত করেছিলেন। শরীফুল খান তাদের মধ্যে অন্যতম। প্রেসিডেন্ট ট্রাম্প ১৫ জন সামরিক কর্মকর্তাকে মেজর জেনারেল এবং ৫৫ জনকে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতির জন্য মনোনীত করেছিলেন। সরকারি দুর্নীতি এবং সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে নেপালে সোমবার জেনজি নেতৃত্বাধীন বিক্ষোভে পুলিশের গুলিতে ১৪ জন নিহতের খবর পাওয়া গেছে। কাঠমান্ডু জেলা প্রশাসন শহরের বিভিন্ন স্থানে কারফিউ জারি করেছে। কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, জাতীয় ট্রমা সেন্টারে ৭ জন বিক্ষোভকারী মারা গেছেন। বানেশ্বরের এভারেস্ট হাসপাতালে ৩ জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। এছাড়াও শহরের সিভিল হাসপাতালে ২ জন এবং মহারাজগঞ্জের কেএমসি এবং ত্রিভুবন বিশ্ববিদ্যালয় টিচিং হাসপাতালে ১ জন করে মারা গেছেন। কাঠমান্ডু এবং অন্যান্য প্রধান শহরগুলোতে বিক্ষোভ অব্যাহত রয়েছে। শিল্পজাত পণ্য রপ্তানি বিষয়ে চুক্তি করা বাণিজ্য অংশীদার দেশগুলোকে কিছু শুল্ক ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গেল শুক্রবার একটি নির্বাহী আদেশে সই করেছেন। আদেশটি আজ সোমবার রাত ১২টা ১ মিনিট থেকে কার্যকর হবে। ছাড়ের আওতাভুক্ত শিল্পজাত রপ্তানির মধ্যে রয়েছে নিকেল, স্বর্ণ, অন্যান্য ধাতু, ঔষধ তৈরি, যৌগ ও রাসায়নিক পদার্থ। এ উদ্যোগের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানোর চেষ্টা করেছেন ট্রাম্প। ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত মেনে নিয়েছে দাবি করে হামাসকে শেষবারের মতো সতর্কবার্তা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল তার শর্ত মেনে নিয়েছে, এখন হামাসেরও মেনে নেওয়ার সময় এসেছে। হামাসকে পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন তিনি। এটাই তার শেষ সতর্কবার্তা। পরে সাংবাদিকদের তিনি বলেছেন, ইসরায়েল হামাস সংঘাতের অবসান ঘটাবেন। ট্রাম্পের এ মন্তব্যের কিছুক্ষণ পর হামাস জানিয়েছে তারা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করবেন। যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির বিরুদ্ধে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেছেন, তার দেশের পারমাণবিক কর্মসূচি নিয়ে এ ৩ দেশ বেপরোয়া কৌশল অনুসরণ করছে। ওয়াশিংটনের সঙ্গে ইউরোপের এ ৩ দেশের জোট বিশ্বে ইউরোপের অবস্থান খর্ব করবে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম গার্ডিয়ানের রোববার লেখা এক নিবন্ধে আব্বাস আরাকচি এসব কথা বলেন। এতে ইউরোপের এ ৩টি দেশকে থ্রি হিসেবে উল্লেখ করেন তিনি। বলেন, দেশ ৩টির এমন প্রক্রিয়া ইরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করবে। এর কোনো আইনি মানদণ্ড নেই, এটি ব্যর্থ হবে। ইসরায়েল পশ্চিম তীরকে মানচিত্রে যুক্ত করলে আরব দেশগুলোর সাথে স্বাভাবিক সম্পর্কে ফেরার সব সুযোগ হারাবে, এমন হুঁশিয়ারি জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ ও দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। এর আগে এমন সতর্ক করেছিল সংযুক্ত আরব আমিরাত। ইসরায়েলি গণমাধ্যম কান নিউজ জানিয়েছে, আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সাথে বৈঠকে এ হুঁশিয়ারি জানিয়েছেন সৌদির যুবরাজ। ২০২০ সালে পশ্চিম তীর দখলের পরিকল্পনা স্থগিত করার শর্তে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন সহ কয়েকটি দেশ। সম্প্রতি পশ্চিম তীরকে মানচিত্রে যুক্ত করার চেষ্টা করছে ইসরায়েল। গাজায় অভিযান আরও তীব্র করেছে ইসরায়েলি বাহিনী। রোববার ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৬৫ জন নিহত হয়েছেন। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, এসব হামলায় গাজায় ৫০টি ভবন ধূলিসাৎ হয়ে গেছে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় ৬৪,৩৬৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১,৬২,৭৭৬ জন। হাজারো মানুষ এখনও ধ্বংসস্তূপে আটকে আছে। উপত্যকায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে।
গেল একদিনেই অনাহারে 5 জন মারা গেছেন। সবশেষ হিসেব অনুযায়ী অপুষ্টিজনিত কারণে মারা গেছেন 138 শিশুসহ 387 জন। ইসরায়েলের জেরুজালেম শহরের রামোট জংশনের প্রবেশপথে একটি বাসে হামলায় 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 22 জন। সোমবার এ হামলা হয়। দেশটির জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডাম জানিয়েছে, বন্দুকধারীরা বাসে উঠে যাত্রীদের উপর এলোপাথারি গুলি চালায়। পরে হামলায় জড়িত 2 জনকে নিষ্ক্রিয় করা হয়েছে। এ ঘটনার পর জেরুজালেমের ভেতরে এবং বাইরের সব প্রবেশ ও বেরোনোর পথ বন্ধ করে দেওয়া হয়েছে। পশ্চিমা বিশ্বের দেশগুলো ফিলিস্তিনের রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিলে উপযুক্ত জবাব দেয়া হবে, এমনই হুমকি দিয়েছে ইসরায়েল। ফ্রান্স এবং যুক্তরাজ্যের মতো দেশগুলো এই উদ্যোগ নেয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার মন্ত্রিসভার সদস্যরা ক্ষুব্ধ হয়েছেন। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সাআর ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার উদ্যোগকে মারাত্মক ভুল বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, ফ্রান্স ও যুক্তরাজ্যের মতো দেশে এমন উদ্যোগ নিয়ে বড় ভুল করেছে। এ ধরনের পদক্ষেপের বিরুদ্ধে একপাক্ষিক সিদ্ধান্ত নিতে বাধ্য হবে ইসরায়েল। রোববার বার্তা সংস্থা এএফপি এসব তথ্য জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়া ইউক্রেন সংঘাত শিগগিরই মীমাংসা হবে। এ বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ফোনালাপ হয়েছে। আগামী সপ্তাহে ইউরোপীয় ইউনিয়ন নেতাদের সঙ্গে বৈঠক হবে। রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ওয়াশিংটনেই বৈঠক হবে। পাশাপাশি ইউরোপীয় নেতাদের সঙ্গে পরবর্তী কূটনৈতিক আলোচনায় এ বিষয়ে সুনির্দিষ্ট অগ্রগতি হতে পারে। 2022 সালে ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করে। এতে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন, ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা সম্পূর্ণ অকার্যকর হয়েছে, এমনই দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেছেন, পশ্চিমা দেশগুলোর আরোপ করা অভূতপূর্ব নিষেধাজ্ঞা রাশিয়ার উপর কার্যকরে কোনো প্রভাব ফেলতে পারেনি। এক বিবৃতিতে পেসকভ আরও বলেন, পশ্চিমাদের এসব পদক্ষেপ উল্টো রাশিয়ার স্বনির্ভরতা আরও বাড়িয়েছে, বিকল্প অর্থনৈতিক সম্পর্ক জোরদার করেছে। সোমবার রাশিয়ান রাষ্ট্রীয় সংবাদ সংস্থায় সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান বলেছেন, ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ দিলে ইউরোপের সঙ্গে রাশিয়া সরাসরি সংঘর্ষ শুরু হবে, অর্থনৈতিক ক্ষতিও হবে। রোববার বুদাপেস্টের সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ওয়াশিংটনে নয়, মস্কো গিয়ে রাশিয়ার সঙ্গে ইউরোপের নিরাপত্তা চুক্তি করা উচিত। তিনি বলেন, ইউক্রেন ন্যাটো কিংবা ইউরোপীয় ইউনিয়নের সদস্য না হয়েও এসব সংস্থার কৌশলগত সহযোগিতা পেতে পারে। অবৈধ অভিবাসীদের অপরাধী হিসেবে গণ্য করার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে। রোববার ওই বিক্ষোভে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিতর্কিত প্রস্তাবের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। প্রতিবাদকারীরা বলেন, সরকার অবৈধ অভিবাসীদের অপরাধী বানাতে চাচ্ছে। এই নতুন আইন মানুষকে অমানবিক বানাচ্ছে। 1 মাস পরে দেশটিতে সাধারণ নির্বাচন। এ পরিস্থিতিতে এমন আন্দোলন সেখানকার রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে। সম্প্রতি বৃহত্তর আশ্রয় নীতি সংস্কারের অংশ হিসেবে অবৈধ অভিবাসীদের সহায়তাকে অপরাধ হিসেবে গণ্য করার সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডস সরকার। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।